প্রোডিউসার হিসেবে আমার যাত্রা শুরু হয় ২০০৮ সালে। আ তখনই আসলে মানে কি বলবো যে আমার ১ম প্রযোজিত সিনেমার নাম হচ্ছে 'কমন জেন্ডার দ্য ফিল্ম', যেটি আসলে রিলিজ হয়েছিল ২০১১ কি ১২ সালে। কিন্তু আমরা একটা কাজ শুরু করি ২০০৮ সাল থেকে। তো বলতে পারেন যে কমার্শিয়াল ফিল্মের যাত্রা সাথে কিংবা তার সাথে জড়িত আমি ২০০৮ সাল থেকে। এবং এর পরপরই আসলে আ মানে যেহেতু আমি একজন ব্যবসায়ী এবং আমি কাজ করি হচ্ছে শিশু পণ্য নিয়ে। এবং এই শিশু পণ্য নিয়ে কাজ করতে যেয়ে আমার আসলে শিশুদের সাইকোলজি কিংবা শিশুদের সাথে আমার অনেক বেশি সময় কাটানো হয়েছে এবং হয়, এবং সবসময় মাথার মধ্যে ঘুরতো যে শিশুতোষ কিছু একটা বানানোর। কারণ আমরা যদি আসলে আমাদের চাইল্ডহুডটাকে চিন্তা করি, যে অনেক কিছু ছিল যেগুলো আসলে আনন্দ পাওয়ার মতো। যেমন আমি স্কাউটিং করতাম, স্কাউটিং থেকে আমাদের ক্যাম্পে নিয়ে যেত, ক্যাম্পিং করতাম। আমরা বিভিন্ন সিরিজ দেখতাম, আমরা ম্যাকগাইভার দেখতাম, আমরা বিভিন্ন রকমের বিদেশি সিরিজগুলো দেখতাম। শুধু তাই না, বাংলাদেশেও মানে শিশুদের জন্য অনেক কিছু হতো। আমরা ৩ গোয়েন্দা পড়তাম, আমরা অভিযানের কাহিনী পড়তাম। কিন্তু এখনকার যে সময়টা যদি দেখেন, যে আসলে দিন শেষে শিশুদের হাতে মোবাইল ছাড়া আর কিছু নেই। আর মোবাইল আসলে কি দেখছে? বাংলাদেশ থেকে যদি আমরা কনটেন্ট দিতে না পারি, তো স্বাভাবিকভাবেই ওরা কি করবে? বিদেশি কনটেন্টগুলো দেখবে। তো কনটেন্ট দিতে হবে। ওই আসলে প্রয়োজনীয়তাটা ফিল করে যে আসলে আমি কনটেন্ট দিতে চাই। ওরা যেন দেখে। আর আরেকটা বিশেষ জিনিস হচ্ছে যে এই কিছুদিন আগেই একটা মানে টেলিভিশনে দেখছিলাম, এক মা তার ৮-৯ বছরের এক সন্তানকে নিয়ে হল থেকে বের হচ্ছে এবং বলছে যে, "আমি যদি জানতাম যে এই সিনেমাটা আ 18+ তাহলে হয়তোবা আমার ছেলেটাকে সাথে করে নিয়ে আসতাম না।" তো এই যে মায়ের এই কথাটা আমার মানে আসলে লাগে ভিতরে, যে আসলেই তো মানে সে সন্তানকে হয়তোবা রেখে যেতে পারছে না, সাথে নিয়ে যেয়েও কিন্তু সে একটা ঝামেলায় পড়ে যাচ্ছে। তো কেননা আমরা আসলে শিশুতোষ যেই চলচ্চিত্র সেটার দিকে আগাই, এরকম কিছু করি যেন তারা শিশুটাকে নিয়ে সেই মুভিটা দেখার উদ্দেশ্যেই যেন হলে যায় এবং দেখে সেও আনন্দ পায়, সন্তানও আনন্দ পায়, এবং শিশুদের কনটেন্ট আমরা মার্কেটে দিতে পারি। মুক্তির ব্যাপারে আমার কো-প্রোডিউসার একটা কথা বলেছে যে আসলে সবাই আসলে বাংলাদেশে যে ২ টা ঈদকে টার্গেট করে ফিল্মটা কে তৈরি করে কিংবা রিলিজ করে, সবাই না, বেশিরভাগ। তো যেটা হচ্ছে যে আরও ১০টা মাস পড়ে থাকে। তো হলগুলো তো আসলে ১০ মাসে অন্য কিছু হয়ে যায় না। হলগুলো কিন্তু থেকে যায়। হলগুলাকে কোনো না কোনোভাবে চলতে হবে। তো আমাদের টার্গেট হচ্ছে যে বাকি ১০ মাস যেটা আছে, সেই ১০ মাসটাকে আমরা কাজে লাগাতে চাই। বাংলাদেশের হলগুলো যেন সারা বছর চলতে পারে, এজন্য আসলে বিভিন্ন জায়গা থেকে প্রোডিউসারদের এগিয়ে আসতে হবে, বিভিন্ন রকমের ফিল্ম তৈরি করতে হবে। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা ঈদের পরে, যেহেতু এটা শিশুতোষ, তো শিশুরা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ অডিয়েন্স। তো আমরা বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়ামের পরীক্ষাগুলোকে চিন্তা করে এমন একটা সময় ছাড়তে চাই যেন সবাই টেনশন মাথায় না রেখে আমাদের চলচ্চিত্রটা উপভোগ করতে পারে। যদি লেখার ব্যাপার বলেন, আমার লেখার মানে প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্সই নেই। এটা আসলে ব্রেন চাইল্ড। আমি অনেক বছর ধরে মানে হয় না যে নিজের ছোটোবেলাটাকে চিন্তা করে, ওই যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমি স্কাউটিং থেকে আমি ক্যাম্পিংয়ে গিয়েছি। ক্যাম্পিংয়ে আমি তাঁবুতে থেকেছি, আমাদের বিভিন্ন রকমের অভিযান দেয়া হতো, সেগুলো করেছি। মুভিজ দেখতাম, সিরিজ দেখতাম। নিজেকে সবসময় ওইরকম অ্যাডভেঞ্চারাস কোনো একটা জায়গাতে বসাতাম। আমার নিজেরই ইচ্ছা ছিল যে আমি এরকম মানে আমি যখন শিশু ছিলাম যে এরকম কিছু একটা যদি করতে পারতাম। তো ওই অপরচুনিটিটা আমি আসলে ওই সময় পাইনি। আমি না পাওয়ার কারণে প্রতিনিয়ত এই জিনিসটা নিয়ে ভাবতাম, এটা কি করা যায়? এরকম একটা ঘটনা ঘটবে, এই ঘটনার মাধ্যমে কিছু শিশু যাবে, হারিয়ে যাবে, তাদের ক্ষুধা লাগবে, খাবার শেষ হয়ে যাবে। বিভিন্ন রকমের সিকোয়েন্স চিন্তা করতাম। এটাকেই আসলে যখন আমি আমার ডাইরেক্টরের সাথে কথা বলি যে, আমি এভাবে করে জিনিসটা বানাতে চাই। হ্যাঁ? আসলে একদমই ব্রেন চাইল্ডটাকে কিভাবে আসলে ফ্রম দ্য রিয়েলিটি টু রিল আমরা এটাকে কনভার্ট করতে পারি। তো একেবারে মানে ওইভাবে করে একজন গল্পকারের কোনোভাবেই আমি ক্রেডিট নিতে চাই না। এটা বলতে পারেন আবেগ, ভালোবাসা, 27 ইয়ার্সের আমার মিডিয়ার এক্সপেরিয়েন্স, এবং সব কিছু মিলিয়ে আসলে এটাকে করতে চেয়েছি যে দারুণ একটা জিনিস মানুষের সামনে মানে ব্রেইন থেকে সরাসরি পর্দায় দেখানোর জন্য। এটাই ছিল আসলে গল্পটা লেখার উদ্দেশ্য। গল্পটা থেকে অবশ্যই মানে মেসেজ পাবে। আমরা মেসেজ রাখার চেষ্টা করেছি যে কিভাবে বুদ্ধিমত্তার বিভিন্ন সিচুয়েশনে শিশুরা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে, কিভাবে একটু প্রতিকূল পরিবেশে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে, কিভাবে করে আসলে অচেনা জায়গায় নিজেকে আসলে মানে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়, কেন ছোটদের বড়দের কথা শোনা উচিত,
ঠিক আছে? সেটার কিছু মেসেজ পাবে। বড়দের কথা না শুনলে কি হতে পারে? ঠিক আছে? এই জিনিসগুলা ওদের সামনে ভিজুয়ালাইজ করার একটা চেষ্টা করা হয়েছে। মানে অনেক মেসেজ রাখার চেষ্টা করা হয়েছে যেন শুধু এন্টারটেইনমেন্ট না, ওরা যেন এখান থেকে কিছু শিখতে পারে এবং এটা যেন ব্রেনে কাজ করে যে না এই কাজটা আমি মুভিতে এভাবে দেখেছি, এটা করাটা ঠিক হবে না। এটা করলে আমার এমন হতে পারে। তো ওই জায়গাগুলো থেকে নিজেদেরকে ওরা সাবধান রাখতে পারবে। তো অনেক, অনেক মেসেজ আমাদের এই চলচ্চিত্রে রয়েছে। আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন ব্যবসায়িক ঝুঁকি থাকবেই। যেকোনো জায়গায় ঝুঁকি থাকবে। আপনি যেই ফিল্মের নাম বললেন এটা আমাদেরটা যেটা এটা পুরোপুরি শিশুরাই লিড ক্যারেক্টার, শিশুরাই পুরো ফিল্মটাকে টেনে নিয়ে গিয়েছে। ঠিক আছে? তো আ যদি দীপু নাম্বার 2 র কথা বলেন, আমি যদি ভুল না করে থাকি ১৯৯৬ সালে এটি রিলিজ হয়েছিল। আজ থেকে আরো ৩০ বছর আগে। ঠিক আছে? এখন আ আশা নিয়ে তো আগাতে হবে। এখন এই অমুক ফিল্ম মানে হিট করেনি, ব্যবসা সফল হয়নি। তাই আমি বসে থাকবো। আসলে ওই জায়গাটায় আমাদেরকে নিজেরা আমরা দেখতে চাই না। আপনারা জানেন যে এখানে আমরা যারাই আছি আসলে সবাই বিভিন্ন রকমের চ্যালেঞ্জিং কাজ করতে, করতে আমরা এতটুকু এসেছি। তো কেউ কিন্তু আসলে আ আমার চলচ্চিত্র কিংবা আমার কাজটা সফল হবে না এই চিন্তা করে আগায় না। সবারই মনের মধ্যে থাকে যে হ্যাঁ, আমি সফল হব। হয়তোবা কেউ সফল হয়, কেউ হয় না। তা আমাদের মনের মধ্যে ওই জোরটা আছে যে ইনশাআল্লাহ আমরা সফল হব। যদি আপনাদের কাছ থেকে আমরা প্রপার সহযোগিতা পাই। তো আমরা বিশ্বাস করি আমাদের এই মৌলিক গল্প, আমাদের শিশুদের লিড করে নিয়ে যাওয়া এই গল্প এবং এই শিশুতোষ চলচ্চিত্র বাংলাদেশের মানুষ গ্রহণ করবে, দেখবে এবং একজন আরেকজনকে দেখার কথা বলবে। শিক্ষণীয় ব্যাপার অবশ্যই থাকবে। ঠিক আছে? শিক্ষণীয় ব্যাপার আমরা রাখার চেষ্টা করেছি যেহেতু শিশুতোষ এবং খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। কারণ শিশুদের জন্য স্ক্রিপ্টিং এবং যখন এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়, অনেক কিছুর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হয়। যে আসলে এটা আসলে এই মানে চাইল্ড সাইকোলজির সাথে যাচ্ছে কিনা, কোনোভাবে কোনো কিছুর ভায়োলেন্স এটা হচ্ছে কিনা, আমাদেরকে অনেক বেশি এটাকে সতর্ক থেকে করতে হয়েছে। তো এখান থেকে আমরা আশা করি যে এই শিক্ষণীয় বিষয়গুলো আছে এগুলো যদি আমরা বাংলাদেশের কিংবা বাংলা ভাষাভাষী যারা আছে তাদেরকে দেখাতে পারি শিশুরা, তাদের ভেতরে ভবিষ্যতে এটা খুব ভালো ইফেক্ট পড়বে এবং তারা নিজেদেরকে কিছু, কিছু জায়গায় বেশ সাবধান করতে পারবে। আমার কো-প্রোডিউসার যিনি বললেন এবং আমাদের টিমে আমরা সবারই আসলে চিন্তাভাবনা আছে যে ভালো কিছু কাজ করব। আপনারা জানেন যে একটা ফিল্ম কিন্তু একটা বড় একটা ব্যাপার, বড় একটা ক্যানভাস, অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার। তো ওইটাকেও মাথায় রাখতে হয়। আমার বাংলাদেশের মার্কেট কতটুকু? আর একজন সাংবাদিক বন্ধু আমাকে বললেন যে ভবিষ্যতে আরও অন্য কিছু বড় কিছুর পরিকল্পনা। তা আসলে আমরা একটু, একটু করে আগাতে চাই। যে অল্প করে আগাতে চাই, রেসপন্স দেখতে চাই। যদি রেসপন্স ভালো আসে, ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আরও ভালো কিছু, আরও বড় কিছু করার চেষ্টা করব।